হ্যালো স্টুডেন্ট, সবাইকে গুরুকুল স্টাডিতে স্বাগত। আমরা আজকে পড়ব ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের জীবনের প্রবাহমানতার ইউনিট নাম্বার 2A, যেটা দেওয়া আছে 2A9, মানে এরকম ভাবে ইউনিট নাম্বারগুলো দেওয়া আছে 2A9। এই ইউনিটের পড়ব হচ্ছে কোষচক্র। যদিও বলছি প্রতিদিনের মতনই ক্লাস শুরু করার আগে সকলে খাতা এবং কলম সঙ্গে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা নোট ডাউন করে নিলে পরবর্তীকালে যখন আবার ভিডিওটা দেখবে বা বই পড়বে তখন কিছু কিছু জিনিস হয়তো মনে থাকতে নাও পারে। তখন কি করবে, খাতাটা দেখে খুলে নিলে তাহলে আবার সুবিধা হয়ে গেল। সেই জন্য আমি বলছি খাতা এবং কলম সঙ্গে রাখবে। চলো, আজকে আমরা পড়বো কোষচক্র বা সেল সাইকেল। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে কি কোষচক্র। কোষ চক্র, ঠিক আছে। তাহলে কোষ চক্র হচ্ছে কি, প্রত্যেকটা জীবের কি হয়, বৃদ্ধি ঘটে। প্রত্যেকটা জীবের বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবের দেহ গঠিত হয়ে থাকে অসংখ্য কোষ দ্বারা। যেরকম একটা বাড়ি বা একটা মালা যখন তৈরি করতে হয়, তখন একটা ফুল, তার উপর আর একটা ফুল এইভাবে দিয়ে দিয়ে একটা মালা তৈরি করা হয়। একটা ইটের উপর দিয়ে যেরকম একটা ঘর তৈরি করা হয়, ঠিক তেমনই জীবদেহ গঠিত হয়ে থাকে কতগুলো কোষের দ্বারা, অর্থাৎ কোষের পর কোষগুলো সংঘবদ্ধ হয়ে একটা জীবদেহ গঠন করে। জীবের যেরকম বৃদ্ধি হয়, বিভাজন হয়ে থাকে, ঠিক তেমনই কোষেরও কি হয়, বৃদ্ধি হয় এবং বিভাজন হয়ে থাকে। তাহলে কোষেরও কি হয়, বৃদ্ধি এবং বিভাজন হয়ে থাকে। তাহলে এককোষী এবং বহুকোষী যে কোনো জীবের ক্ষেত্রে, এককোষী হোক বা বহুকোষী হোক, যে কোনো জীবের ক্ষেত্রে কি হয়, তাদের কোষের বৃদ্ধির জন্য তিনখানা ঘটনা ঘটে থাকে। কি কি সেই তিনটে ঘটনা? তাহলে এককোষী বা বহুকোষীর ক্ষেত্রে কোষের বৃদ্ধির জন্য তিনটে ঘটনা ঘটে। এক নম্বর হচ্ছে কোষীয় পদার্থের পরিমাণটা বাড়ে। তাহলে হচ্ছে কোষীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি। কোষের ভিতরে যে সমস্ত কোষীয় পদার্থগুলো আছে তার পরিমাণটা বৃদ্ধি পায়। আর কি হয়, জেনেটিক পদার্থ বা প্রজননিক বস্তুগুলো যেগুলো, সেগুলোর পরিমাণটাও বৃদ্ধি পায়। তাহলে জেনেটিক পদার্থ বা প্রজননিক বস্তুর দ্বিত্বকরণ ঘটে। 2 নম্বর কি, জেনেটিক পদার্থ বা প্রজননিক বস্তু, প্রজননিক বস্তু কি হয়, দ্বিত্বকরণ ঘটে, মানে ডবল হয়ে থাকে, ঠিক আছে। আর একটা কাজ হয়, তিনটে কাজ হয়ে থাকে কোষের বৃদ্ধি ও বিভাজনের জন্য। আর একটা তোমার কাজ হয়ে থাকে, তোমার কি কাজ হয়ে থাকে, ওটা হচ্ছে তাহলে আর একটা কাজ হয়ে থাকে সাধারণত কি, সেটা হচ্ছে তোমার কোষের বিভাজন ঘটে এবং অপত্যের সৃষ্টি হয়। তাহলে কোষের বিভাজন ঘটে ও অপত্য কোষের, তাহলে কোষের বিভাজন ঘটলো ও অপত্য কোষগুলোর
অপত্য কোষের সমপরিমাণ কি হয়, অপত্য কোষের এই যে পদার্থ আছে সেই সমপরিমাণ প্রজননিক বস্তু থাকে, সমপরিমাণ প্রজননিক বস্তু থাকে। এই তিনটে ঘটনা ঘটতে থাকে যখন কোষগুলো বিভাজিত হয়ে থাকে। এই তিনটে ঘটনার মধ্যে প্রথম যে দুটো ঘটনা আছে, অর্থাৎ কোষীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি এবং জেনেটিক পদার্থ বা প্রজননিক বস্তুর দ্বিত্বকরণ ঘটে, এই দুটো ঘটনা ঘটে থাকে একটা ফেজে। আর লাস্টের এই যে ঘটনাটা, এই ঘটনা ঘটে একটা ফেজে, মানে দুটো ফেজের মাধ্যমে কোষচক্রটা সম্পন্ন হয়ে থাকে। আমরা দেখব, এখন বলে রাখি, এই দুটো ঘটে থাকে ইন্টারফেজে। আর এইটা ঘটে থাকে মাইটোটিক ফেজে। এই দুটো ফেজের মাধ্যমে কোষের কি হয়, বৃদ্ধি হয় এবং বিভাজন ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা এবার আলোচনা করব, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। তার আগে দেখো, প্রত্যেকটা জীবের যেরকম কি হয়, একটা লাইফ সার্কেল আছে, মানে জীবন চক্র আছে, ঠিক তেমনই কোষেরও একটা জীবন চক্র আছে, যেটাকে বলা হয়ে থাকে সেল সার্কেল। এবার কোষের জীবন চক্রটা কি, অর্থাৎ কোষের বৃদ্ধি ঘটলো এবং বিভাজন ঘটলো। তাহলে কোষের বৃদ্ধি এবং বিভাজনের মাধ্যমে বৃদ্ধি ও বিভাজন এর মাধ্যমে যে একটা চক্রের মতো আবর্তন, তাহলে প্রথমে কি হলো, কোষের বৃদ্ধি ঘটলো, তারপরে হলো জননের মাধ্যমে যে এরকম চক্রবাত, আবার সেটা আবার কি হবে, এরকম চক্র তার পথে ঘুরতে থাকবে, তাকে বলা হয় কোষ চক্র। অর্থাৎ কোষের বৃদ্ধি এবং প্রজননের মাধ্যমে আবার কি করে, নতুন একটা অপত্য কোষের সৃষ্টি করে। এই যে চক্রাকার আবর্তন, অর্থাৎ কোষের বৃদ্ধি এবং একটা কোষের শেষ এবং অপর একটা কোষের শুরু, এটাও বলতে পারো। তাহলে একটা কোষের বিভাজন পর্ব শেষ এবং অপর একটা কোষের বিভাজন পর্ব শুরু, এই যে চক্রবর্ত আবর্তন, সেই আবর্তনটাকে বলা হয়ে থাকে কোষ চক্র বা সেল সার্কেল বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিই। তাহলে কি লিখবো, একটি কোষ বিভাজনের শেষ এবং অপর একটি কোষ বিভাজনের শুরু। তাহলে একটি কোষ বিভাজনের শেষ, একটি কোষ বিভাজনের শেষ ও অপর একটি কোষ বিভাজনের কি আছে, কোষ বিভাজনের শুরু, কোষ বিভাজনের শুরু। এই যে একটা চক্রাকার আবর্তন, এই যে একটা চক্রাকার আবর্তন ঘটে, তাকে বলা হয় কোষ চক্র। বোঝা গেল? তাহলে কোষ চক্র কাকে বলে, একটি কোষ বিভাজনের শেষ এবং অপর একটা কোষ বিভাজনের শুরু। এই যে চক্রাকার পথে আবর্তন ঘটছে, এই যে চক্রাকার পথে, অর্থাৎ এইভাবে ওরা কি হচ্ছে, আবর্তিত হচ্ছে, এই যে চক্রাকার পথে আবর্তন হচ্ছে, তাকে বলা হয়ে থাকে কোষ চক্র। এবার কোষ চক্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে কোষ চক্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। বলছি, তাহলে কোষ চক্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। কোথায়?
ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক তো নিউক্লিয়াসটা সুগঠিত নয়। তাহলে ইউক্যারিওটিক কোষের একটা কোষের যে জীবনচক্র ঘটে থাকে বা লাইফ সার্কেল হয়, সেই কোষচক্রকে ইউক্যারিওটিক কোষের কোষচক্রকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে কোষচক্রকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টারফেজ দশা, ইন্টারফেজ বা এর আরেকটা নাম আছে ইন্টারফেজ, বা একে বলা হয়ে থাকে অন্তর্বর্তী পর্যায়। অন্তর্বর্তী পর্যায় বা এর আরেকটা নাম আছে যেটাকে বলা হয় আইফেজ। ঠিক আছে। আর আরেকটা পর্যায়কে বলা হয়ে থাকে মাইটোটিক ফেজ। বা এম ফেজ বলা হয়। ঠিক আছে। তাহলে কোষচক্রকে আমরা কয় ভাগে ভাগ করলাম? একটা দুই ভাগে। একটা হচ্ছে ইন্টারফেজ বা অন্তর্বর্তী পর্যায় বা আই ফেজ, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। এই দুটো ভাগে ভাগ করা হলো কোষের চক্রটাকে। এবার আমরা পড়ব ইন্টারফেজ সম্বন্ধে জানবো। তাহলে ইন্টারফেজটা কি এবং এই ফেজটা কটা পর্যায়ের মাধ্যমে ভাগ হয় সেগুলো এবার জানবো। এবার দেখো, ইন্টারফেজ পর্যায়টা সাধারণত কখন হয়? কোষের একদম সূচনা পর্বে। কোষচক্র যখন শুরু হবে তখন একদম সূচনা পর্বে যে চক্রটা শুরু হবে সেটাকে বলা হয় ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ পর্যায়টা দুইজন বিজ্ঞানী ছিলেন, একজন ছিল হাওয়ার্ড এবং একজন পেল্ক। তাহলে হাওয়ার্ড এবং পেল্ক এই ইন্টারফেজ পর্যায়টিকে সাধারণত তিনটে ভাগে ভাগ করেছে। হাওয়ার্ড এবং পেল্ক। তাহলে বিজ্ঞানীর নাম লিখে দিই। তাহলে কি কি বিজ্ঞানী? হচ্ছে হাওয়ার্ড আর পেল্ক। ঠিক আছে। হাওয়ার্ড আর হচ্ছে পেল্ক। ঠিক আছে। হাওয়ার্ড এবং পেল্ক এরা কি করেছে? ইন্টারফেজ দশাটাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করেছে। অর্থাৎ এই ইন্টারফেজ দশা লিখি। তাহলে হাওয়ার্ড এবং পেল্ক ইন্টারফেজ দশাকে তিনটি ভাগে ভাগ করেছে কে? হাওয়ার্ড এবং পেল্ক। একটা হচ্ছে G1 দশা, এর নাম হচ্ছে G1 দশাকে বলা হয়ে থাকে গ্যাপ 1 দশা বলা হয়। গ্যাপ 1 দশা এর নামেও চেনা যায়। আর একটা দশা আছে, এর আর একটা নাম আছে, একটা হচ্ছে উত্তর মাইটোটিক দশা। এই তিনটে নামে একে চেনা হয়। আর একটা হচ্ছে এস দশা বা একে বলা হয়ে থাকে সংশ্লেষ দশা। আর একটা দশার নাম হচ্ছে G2 দশা, বা এর আর একটা নাম আছে যেটা হচ্ছে গ্যাপ 2 দশা। আর একটা নাম আছে গ্যাপ 2 দশার আর একটা নাম হচ্ছে তোমার যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রাক। এটা ছিল উত্তর, এটা হচ্ছে প্রাক মাইটোটিক দশা। তাহলে এই তিনটে ভাগে ভাগ করা হলো। অর্থাৎ হচ্ছে ইন্টারফেজ দশাকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়, G1 দশা বা গ্যাপ 1 দশা বা উত্তর মাইটোটিক দশা। আর একটা হচ্ছে এস দশা বা সংশ্লেষ দশা।
আর একটা হচ্ছে S2 দশা বা গ্যাপ 2 দশা বা প্রাক মাইটোটিক দশা। এই তিনটে ভাগে ভাগ করে হচ্ছে হাওয়ার্ড এবং পেল্ক। এবার দেখো তাহলে ইন্টারফেস দশাটা কাকে বলা হয়? একটা মাইটোটিক ফেজের দশার শেষ হবে এবং অপর আর একটা মাইটোটিক ফেজের দশা যখন শুরু হবে, এই যে মধ্যবর্তী পর্যায়, অর্থাৎ একটা মাইটোটিক ফেজের শেষ এবং অপর একটি মাইটোটিক ফেজের দশার শুরু। তাহলে এইখান থেকে ধরো একটা মাইটোটিক ফেজের দশার শেষ হয়ে গেল, এখানে এসে শেষ শেষ কি দশা? মাইটোটিক দশা, মানে এম দশা। এম দশা, তাহলে এম দশাটা এখানে শেষ হলো, শেষ হয়ে আবার এখানে গিয়ে এম দশা শুরু হচ্ছে। এম দশা, এম দশা শুরু শুরু তাহলে একটা মাইটোটিক ফেজের শেষ এবং অপর একটা মাইটোটিক ফেজের শুরু, এই পর্যন্ত এই অংশটুকুকে বলা হয়ে থাকে ইন্টারফেস দশা। তাহলে ইন্টারফেস দশা কাকে বলবো? একটি মাইটোটিক ফেজের শেষ এবং অপর একটা মাইটোটিক ফেজের শুরু, এই যে মধ্যবর্তী যে পর্যায়, এই অংশটুকুকে বলা হয়ে থাকে, অর্থাৎ মধ্যবর্তী হচ্ছে পর্যায়কে বলা হয়ে থাকে, মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারফেস দশা। বোঝা গেল? ইন্টারফেস দশা হচ্ছে একটা শেষ এবং অপর একটা শুরু, এই মধ্যবর্তী পর্যায়কে বলা হয়ে থাকে ইন্টারফেস দশা। এই ইন্টারফেস দশায় কি হয়? বিভিন্ন রকমের জৈব পদার্থ তাহলে ইন্টারফেস দশায় এসে কোষে বিভিন্ন রকমের জৈব পদার্থ সংশ্লেষিত হয়। জৈব পদার্থ সংশ্লেষিত হলো কোথায়? এসে ইন্টারফেস দশায়। এবং কোষের নিউক্লিয়াসটা যে থাকে, সেই নিউক্লিয়াসটা আছে বিপাকীয়ভাবে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। তাহলে বিভিন্ন রকমের বস্তু সংশ্লেষিত হচ্ছে এবং কোষের নিউক্লিয়াসটা হচ্ছে বিপাকীয়ভাবে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। ফলে কোষের কি হবে? কোষের আকার এবং আয়তনটা আগে যে পরিমাণ ছিল এখন তার থেকে দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ কোষের আকার এবং আয়তনের পরিমাণটা বৃদ্ধি পায়। তাহলে বোঝা যাচ্ছে এখানে বিভিন্ন কোষীয় বস্তু সংশ্লেষিত হচ্ছে, মানে কোষীয় বস্তুর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি হয়? কোষের নিউক্লিয়াসটা বিপাকীয়ভাবে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। ফলে কি হয়? কোষের আকার এবং আয়তনটা বৃদ্ধি পায়। কোষের আকার এবং আয়তনটা বৃদ্ধি পায়, সেই জন্য এই পর্যায় অর্থাৎ ইন্টারফেস পর্যায়টিকে বলা হয়ে থাকে হচ্ছে মেটাবলিক ফেজ। ইন্টারফেস পর্যায়টিকে বলা হয় মেটাবলিক ফেজ। মেটাবলিক ফেজ, ঠিক আছে? তাহলে ইন্টারফেস পর্যায়টিকে কি বলা হয়ে থাকে? মেটাবলিক ফেজ। এবং ইন্টারফেজের যে মেটাবলিক ফেজ বলা হলো, এবং ইন্টারফেজের মধ্যে যে নিউক্লিয়াস অবস্থান করে থাকে তাকে বলা হয়ে থাকে মেটাবলিক নিউক্লিয়াস। তাহলে ইন্টারফেজের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে এই পর্যায়ে তাকে বলা হয়ে থাকে মেটাবলিক নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে এটাকে ইন্টারফেস দশাকে বলা হয়ে থাকে মেটাবলিক ফেজ। আর মেটাবলিক ফেজের যে নিউক্লিয়াসটা থাকে তাকে মেটাবলিক নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এইবার এই যে ইন্টারফেজের হচ্ছে তিনটি দশা, একটা হচ্ছে G1 দশা বা গ্যাপ 1 দশা বা উত্তর মাইটোটিক দশা, আর একটা হচ্ছে S দশা বা সংশ্লেষ দশা, আর একটা হচ্ছে G2 দশা বা গ্যাপ 2 দশা বা প্রাক মাইটোটিক দশা। এই তিনটে দশার মধ্য দিয়ে কি হয়? ইন্টারফেসটা শুরু হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা এটাকে সাধারণত পরে আমি এই ডায়াগ্রাম বা চিত্রটা দেখাবো, আগে এর সম্বন্ধে জানবো তারপরে। তাহলে দেখো এটা সাধারণত এরকম তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে G1 দশা, একটা S দশা, আর একটা হচ্ছে G2 দশা। এইভাবে তিনটে ভাগে ভাগ হয়ে যাবে ইন্টারফেস দশাটাকে। তাহলে আমরা এক এক করে দেখব। প্রথমে দেখো G1 দশা, তারপরে S দশা, তারপর হচ্ছে G2 দশা। তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে G1 দশা বা গ্যাপ 1 দশা বা উত্তর মাইটোটিক দশা। তাহলে আমরা দেখি প্রথমে হচ্ছে G1 দশা। এক নম্বর G1 দশা। এই দশায় কি কি ঘটনা ঘটে? তাহলে এই এই দশায় তাহলে এটা হচ্ছে
একটা হচ্ছে দেখাই, ছবিটা একটু আঁকতেই হবে। হলো, এটা হচ্ছে G1, এটা S, আর এটা হচ্ছে G2। এই হচ্ছে তিনটে দশা। আর এটা হচ্ছে M দশা, মানে মাইটোটিক দশা। তাহলে দেখা যাচ্ছে কি, দেখো M দশার শেষ, এখানে শেষ হয়ে গেছে M দশার শেষ, এবং S দশার শুরু। M দশার শেষ এবং S দশার শুরু, এই যে মধ্যবর্তী একটা পর্যায় বা পিরিয়ড, এটাকে বলা হয় থাকে G1 দশা। তাহলে G1 দশা কাকে বলবো? M দশার শেষ এবং S দশার শুরুর এই যে সময়কাল, তাহলে মধ্যবর্তী সময়কালকে তাহলে কি লিখবো? M দশার শেষ, M দশার শেষ শেষ এবং S দশার শুরু, S দশার শুরু শুরু এই মধ্যবর্তী সময়কালকে বলা হয় হচ্ছে G1 দশা। দেখো ছবির মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোনটাকে G1 দশা, অর্থাৎ M দশার শেষ এবং S দশার শুরু, এই যে মধ্যবর্তী সময়, এই সময়টাকে বলা হয়ে থাকে হচ্ছে G1 দশা। এই উপদশার, এই G1 উপদশার স্থায়িত্বকাল সব থেকে বেশি হয়ে থাকে। তাহলে এর স্থায়িত্বকালটা হচ্ছে সব থেকে বেশি হয়ে থাকে যদি ধরা যায় 24 ঘন্টায়, এই 24 ঘন্টার মধ্যে এই দশাটা সাধারণত তোমার 6 থেকে 12 ঘন্টা স্থায়ী হয় 24 ঘন্টার মধ্যে। তাহলে 24 ঘন্টার মধ্যে 6 থেকে 12 ঘন্টা এই G1টা স্থায়ী হয়ে থাকে। এছাড়া দেখা যায় কোনো কোনো কোষের ক্ষেত্রে সাধারণত কয়েক মাস লাগতে পারে বা হচ্ছে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেই জন্য G1 দশাটাকে সাধারণত দীর্ঘস্থায়ী দশা বলা হয়, কারণ এই দশাটা অনেকটা টাইম ধরে চলতে থাকে। এই দশায় কি কি ঘটনা ঘটতে থাকে? এই দশায় প্রথমে বিভিন্ন প্রকার কোষীয় যে অঙ্গাণুগুলো আছে, যেমন কি আছে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, লাইসোজোম, এই যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলো প্রভৃতি অঙ্গাণুগুলো এই দশায় গঠিত হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে, তাহলে এখানে 1 নম্বরে আমরা কি দেখলাম? 1 নম্বরে আমরা দেখলাম এই উপদশায় বিভিন্ন কোষীয় অঙ্গাণু। তাহলে 1 নম্বরে দেখলাম বিভিন্ন কোষীয় অঙ্গাণু কি কি আছে? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে গলগি বস্তু, তারপরে আছে তোমার এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে কি আছে? লাইসোজোম, যেটাকে আত্মঘাতী থলি বলা হয়, লাইসোজোম। তারপরে তোমার হচ্ছে ভ্যাকুয়াল, এগুলো কি হয়? গঠিত হয়, হচ্ছে গঠিত হয় কোথায়? G1 দশায়। তাহলে G1 দশায় কি হচ্ছে? এই উপদশায় বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণু কি কি আছে? মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে জালিকা যেটাকে বলা হয় লাইসোজোম, ভ্যাকুয়াল, এইগুলো এই পর্যায়ে গঠিত হয়ে থাকে। এছাড়া
এখানে কি হয়, আরএনএ আছে যেটা হচ্ছে সাধারণত প্রোটিন উৎপাদন করে থাকে। এছাড়া প্রচুর পরিমাণে এই জি1 দশাতে কি হয়, প্রচুর পরিমাণে এমআরএনএ, টিআরএনএ, তারপরে তোমার আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ এগুলো এবং ডিএনএ প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রোটিন, উৎসেচক, শর্করা এই সমস্ত কিছু কি হয়, এই সমস্ত কিছু এখানে সংশ্লেষিত হয়ে থাকে। তাহলে এই জি1 দশায় মানে এটা উপদশা, তাহলে এই উপদশায় কি কি হয়, এমআরএনএ, টিআরএনএ, তারপরে হচ্ছে আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, এইগুলোর নাম বলছি। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ ট্রান্সফার আরএনএ, আর আরআরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এছাড়া ডিএনএ সংশ্লেষ, তাহলে কি ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রোটিন আর কি হয়, প্রোটিন, উৎসেচক এবং শর্করা। প্রোটিন, তারপরে উৎসেচক, শর্করা, তারপরে কি আছে লিপিড ইত্যাদি। লিপিড ইত্যাদি কি হয়, সংশ্লেষিত হয় কোথায়, জি1 দশায়। দেখো জি1 দশাতে কত কিছু হচ্ছে, তাহলে জি1 দশাতে কি হলো, এই উপদশায় এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রোটিন, উৎসেচক, লিপিড, শর্করা এইগুলো হচ্ছে কি হয়, সংশ্লেষিত হয়। আর কি হয়, অর্থাৎ রাইবোজোমাল প্রোটিনের সঙ্গে হচ্ছে তোমার রাইবোজোমাল প্রোটিনের সঙ্গে তোমার কি হবে, আরআরএনএ, এই অংশটা রাইবোজোমাল প্রোটিনের সঙ্গে আরআরএনএ যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে। তাহলে 3 নম্বর হচ্ছে রাইবোজোমাল প্রোটিন। তাহলে রাইবোজোমাল প্রোটিনের সঙ্গে রাইবোজোমাল প্রোটিনের সঙ্গে কি হবে, এই আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে, রাইবোজোম গঠিত হয়। এই সব জি1 দশায় হচ্ছে। আর কি হয়, এই দশায় বিপাকীয় কার্যাবলীর ফলে কোষের যে বিপাকীয় কার্যাবলী হয় সেটা মুছে দিলাম একটু। তাহলে বিপাকীয় কার্যাবলীর ফলে কোষের বৃদ্ধি ঘটে। তাহলে জি1 দশায় বিপাকীয় কার্যাবলীর ফলে কি হয়, কোষের আকারটা বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে বিপাকীয় কার্যাবলীর ফলে কি হলো, কোষের আকারটা বৃদ্ধি পেল। এবার যেই কোষের আকারটা বৃদ্ধি পাবে তখন কি হবে, নিউক্লিয়াসের ডিএনএ এর পরিমাণটা বৃদ্ধি। তাহলে নিউক্লিয়াসের যে ডিএনএ থাকে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিয়াসে হচ্ছে ডিএনএ এর পরিমাণকে ডিএনএ যে থাকে সেই ডিএনএ এর পরিমাণকে সাধারণত 2C দ্বারা প্রকাশ করা হবে।
2C দ্বারা প্রকাশ করা হয়। এই সমস্ত কিছু প্রক্রিয়াগুলো ঘটে থাকে কোথায়? G1 দশায় বা গ্যাপ 1 দশায় বা উত্তর মাইটোটিক ফেজ দশায়। এই দশাগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে মধ্য দিয়ে তার পরবর্তী পর্যায়ে আবার চলে যায়, অর্থাৎ যে দশাটা এস দশা। এস দশাটা সাধারণত, আবার ছবি আঁকি দেখো, তারপরে হচ্ছে দশাটার নাম হচ্ছে এস দশা। এটা গেল G1 দশা, এরপর হচ্ছে এস দশা, আর এটা হচ্ছে G2 দশা। তাহলে দেখো এখান থেকে সংজ্ঞা আমরা কিভাবে পাবো? এখান থেকে সংজ্ঞা আমরা পাবো G1 দশার শেষ এবং G2 দশার শুরু। G2 দশার শুরু, তাহলে G1 দশার শেষ এবং G2 দশার শুরুর মধ্যবর্তী পর্যায়কে বলা হয়ে থাকে এস দশা। তাহলে এস দশাকে বলা হয়ে থাকে সংশ্লেষ দশা বলা হয়ে থাকে। তাহলে কি বলবো? G1 দশার শেষ এবং G2 দশার শুরুর মধ্যবর্তী পর্যায়কে বলা হয়ে থাকে এস দশা বলা হয়ে থাকে বা সংশ্লেষ দশা বলা হয়ে থাকে। এই দশাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দশায় ডিএনএটা হচ্ছে বিভাজিত হয়ে থাকে, অর্থাৎ ডিএনএর ডুপ্লিকেশন ঘটে থাকে। কিরকম? তাহলে প্রথমে ডিএনএ প্রতিলিপি গঠন শুরু হতে থাকে এই হচ্ছে এস দশায়। তাহলে 1 নম্বর আমরা কি লিখবো? ডিএনএ প্রতিলিপি গঠন। তাহলে ডিএনএ প্রতিলিপিকরণ, প্রতিলিপি, তাহলে প্রতিলিপিকরণ, ডিএনএ প্রতিলিপিকরণ শুরু হয় সাধারণত এস দশায়। এবার এস দশায় যেই ডিএনএ প্রতিলিপিকরণ শুরু হয়, এবার সেই প্রতিলিপিকরণ যত সময় না শেষ হচ্ছে তত সময় পর্যন্ত এই দশা পর্যন্ত হতে থাকে। তবে বলি এর পিরিয়ডটা কত? এর পিরিয়ডটা সাধারণত তোমার এস দশার পিরিয়ডটা ততটা G1 দশার মতো নয়, একটু কম, অর্থাৎ দীর্ঘস্থায়ী নয়, আবার স্বল্পস্থায়ী নয়, মাঝামাঝি টাইপের মধ্যে হয়ে থাকে। তাহলে এই দশায় সাধারণত ডিএনএ প্রতিলিপিকরণ হয়ে থাকে এবং যত সময় না পর্যন্ত ডিএনএ প্রতিলিপিকরণ শেষ না হয় তত সময় পর্যন্ত এই এস দশাটা স্থায়ী থাকে, প্রতিলিপিকরণ হয়। এবং তারপরে কি হয়? প্রতিলিপিকরণ হয়ে গেল, তাহলে সম্পূর্ণ হলে এই দশাটা চলতে থাকে। এবং এখানে যে আমরা ডিএনএটা দেখিয়েছিলাম, এটার যে ডিএনএটা ছিল অর্থাৎ 2C দ্বারা প্রকাশ করা হয়েছিল, যে এখানে প্রতিলিপিকরণ হবে তখন এখানে ডিএনএটা কি হয়ে যাবে? 4C হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার নিউক্লিয়াসে 2C ডিএনএ এই উপদশায়, তাহলে 2C ডিএনএ এই দশায় এসে কি হয়ে যাবে? 4C ডিএনএ হয়ে যাবে, অর্থাৎ ডবল হয়ে যাবে, 4C ডিএনএ হয়ে যাবে। এস দশায় এসে কি হয়ে যাবে? 4C ডিএনএ হয়ে যাবে। আর এই এস দশাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এস দশাতে এখানে হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে। হিস্টোন প্রোটিন সাধারণত ইসে থাকে, তোমার ডিএনএ এর মধ্যে থাকে। তাহলে কি হয়? এই উপদশার শেষে হিস্টোন প্রোটিনটা কি করবে? সংশ্লেষিত হবে, একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে তোমাকে সব থেকে ওইটার জন্যই এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এস দশাতে কি হয়? হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়, কোথায়? এস দশায়। তাহলে ডিএনএ থেকে হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে। তারপরে এই উপদশার শেষে প্রতিটি ক্রোমোজোম, এখানে এই উপদশার শেষে যেহেতু ডিএনএ দ্বিতন্ত্রীকরণ ঘটে, প্রতিটি ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড এ বিভক্তি হয়ে যায়, অর্থাৎ সিস্টার ক্রোমাটিড গঠন করে থাকে। তাহলে এই উপদশায় শেষে প্রতিটি ক্রোমোজোম, তাহলে এই উপদশার শেষে
এই উপদশার শেষে প্রতিটি ক্রোমোজোম কি হয়, প্রতিটি যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম দুটি করে, অর্থাৎ দুটি করে ক্রোমাটিড, তাহলে দুটি করে কি করছে, ক্রোমাটিড সৃষ্টি করে, এবং এর সঙ্গে তাহলে যে দুটো করে ক্রোমাটিড সৃষ্টি করে এবং তারা সিস্টার ক্রোমাটিড হয়ে সেন্ট্রোমিয়ারে অবস্থান করে থাকে। তাহলে হচ্ছে কি করবে, সিস্টার ক্রোমাটিড দুটি, তাহলে দুটো করে ক্রোমাটিড সৃষ্টি করলো, সিস্টার ক্রোমাটিড দুটি সেন্ট্রোমিয়ারে অবস্থান করে, সেন্ট্রোমিয়ারে অবস্থিত হবে। আর সেন্ট্রোমিয়ারে অবস্থান করার পরে দুপাশে কি হবে, কাইনেটোকোর গঠিত হবে, ও কাইনেটোকোর সৃষ্টি করবে, গঠিত হবে। এই এস দশায় কিন্তু এই সমস্ত কিছু ঘটবে, ঠিক আছে। তারপরে কি হয়, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে, যেটা একসঙ্গে, এটা আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যেই সিস্টার ক্রোমাটিড উৎপন্ন করবে, এই যে এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড উৎপন্ন করে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে এরকম কাইনেটোকোর সৃষ্টি হবে। তাহলে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে কাইনেটোকোর গঠিত হয়। 4 নম্বর, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে কাইনেটোকোর সৃষ্টি হয়। এই সমস্ত ঘটনাটা এস দশায় ঘটে থাকে, এই দশাটায় এই ঘটনাগুলো ঘটে থাকে, ঠিক আছে। আর এস দশাকে সাধারণত সংশ্লেষ দশা কেন বলা হয়, কারণ এখানে হিস্টোন প্রোটিন থাকে, সেই হিস্টোন প্রোটিনটা এই জায়গায় এসে সংশ্লেষিত হয়, সেই জন্য এই দশাকে সংশ্লেষ দশা বলা হয়ে থাকে। তার পরবর্তী দশাটা হচ্ছে জি2 দশা। তার পরবর্তী দশার নাম হচ্ছে জি2 দশা। জি2 দশাটা দেখো, এস দশা শেষ হয়ে যাচ্ছে এবং এম দশা শুরু হচ্ছে, অর্থাৎ মাইটোটিক দশা যে শুরু হচ্ছে সেটাকে, তার অন্তর্বর্তী পর্যায়কে, অর্থাৎ এস দশা এখানে শেষ এবং এই যে দশাটা একটা শুরু হচ্ছে এটা হচ্ছে এম দশা। তাহলে এস দশার শেষ এবং এম দশার শুরু, এই অন্তর্বর্তী পর্যায়টিকে বলা হয়ে থাকে জি2 দশা। এই দশাটা জি1 এবং এস দশার মতো অতটা দীর্ঘস্থায়ী নয়। তাহলে জি1 এবং এস দশার মধ্যে অতটা দীর্ঘস্থায়ী নয়, অর্থাৎ জি2 দশাটা সাধারণত ক্ষণস্থায়ী দশা, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে এই দশাটা হচ্ছে কিছু পরিমাণ কোষীয় পদার্থ আছে, তাহলে এই দশায় কি হয়, এই দশায় তাহলে হচ্ছে জি2 দশা বা গ্যাপ 2 দশা। তাহলে জি2 দশায়, এই দশায় কিছু পরিমাণ এমআরএনএ এবং আরআরএনএ আর কিছু প্রোটিন, এগুলো সংশ্লেষিত হয়। তাহলে এই দশায় কি হয়, এই উপদশায় কিছু পরিমাণ কোষীয় পদার্থ, তাহলে 1 নম্বর হচ্ছে কিছু পরিমাণ কোষীয় পদার্থ। তাহলে এই দশায় কি হয়, কিছু পরিমাণ কোষীয় পদার্থ, কি কি কোষীয় পদার্থ আছে, যথা
mRNA মেসেঞ্জার আরএনএ এবং rRNA রাইবোজোমাল আরএনএ আর কিছু বিলম্বিত প্রোটিন ও কিছু প্রোটিন সংশ্লেষিত হয়। ঠিক আছে, তাহলে কিছু বিলম্বিত প্রোটিন সংশ্লেষিত হলো। আর এই G1 দশায় যখন প্রবেশ করে তখনই ক্লোরোপ্লাস্ট, তাহলে G1 দশায় কি হয়, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াটা বিভাজিত হয়ে যায়। তাহলে G1 দশাতে এসে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াটা বিভাজিত হয়ে যায়। বিভাজনের ফলে কি হয়, তাহলে যেই বিভাজিত হয়ে যাবে তখন মাইটোটিক স্পিন্ডেল গঠিত হবে। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এগুলো হ্যাঁ, তাহলে কি হয়, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টটা বিভাজিত হয় এবং মাইটোটিক স্পিন্ডেল গঠিত হয়ে থাকে কোথায়, হচ্ছে G2 দশায়। আর এই উপদশায় এস দশাতে দেখলাম ডিএনএ এর পরিমাণ হচ্ছে ডবল হলো, কিন্তু এই দশাতে ডিএনএ এর পরিমাণে কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ সেই ডবলটা ডবলই থেকে যায়। তাহলে কি লিখবো, এই উপদশায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, তাহলে 2 নম্বর, এই উপদশায় মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে বিভাজিত হওয়ার ফলে কি হলো, এবং মাইটোটিক স্পিন্ডেল এবং কি করে, এবং মাইটোটিক স্পিন্ডেল গঠিত হয়। মাইটোটিক স্পিন্ডেল গঠিত হলো। আর এস দশায় যে ডিএনএ ডবল হয়ে গেল, অর্থাৎ 2C থেকে 4C হয়ে গেল, এখানে এসে ডিএনএ কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ 2C থেকে 4C যে হয়েছিল সেই 4C অবস্থায় থেকে যায়, অর্থাৎ এই উপদশায় ডিএনএ এর পরিমাণ একই থাকে। 3 নম্বর, এই উপদশায় ডিএনএ এর পরিমাণ একই থাকে। তাহলে ডিএনএ এর পরিমাণ কি হয়, একই থাকে। ঠিক আছে, ডিএনএ এর পরিমাণটা একই থাকে। আর এই G2 দশায় সাধারণত এটিপি সংশ্লেষ ও সঞ্চয় ঘটে। তাহলে এখানে কি হয়, এটিপি সংশ্লেষ এবং সঞ্চয়, তাহলে এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটিপি সংশ্লেষ ও সঞ্চয় ঘটে, এটিপি কি হয়, সংশ্লেষ ও সঞ্চয় ঘটে, তাহলে এটিপি কি ঘটে, সঞ্চয় ঘটলো। আর ক্ষতিগ্রস্ত যে ডিএনএটা কি হয়েছে, ক্ষত সৃষ্টি হয়েছে, ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে। তাহলে ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে কোথায়, G2 দশায়। G2 দশায় এটা মেরামত ঘটে থাকে। এই হচ্ছে আমাদের ইন্টারফেজ দশার 3টে ভাগ, G1, S এবং G2 দশা। তাছাড়াও কোষের আর একটা ভাগ আছে যেটাকে এই ক্ষণস্থায়ী অর্থাৎ অল্প একটু দশার মাধ্যমে হয়। এই যে এই দশাটা আমি যেটা বর্ডার করে দিলাম, এই দশাটা, এটাকে বলা হয় থাকে G0 দশা। এই দশাটাকে বলা হয় থাকে G0 দশা। ঠিক আছে,
তাহলে এই G0 দশাটা সাধারণত যখন ইন্টারফেজ দশা শুরু হবে তার আগে ঘটে থাকে, অর্থাৎ এই দশায় কোষের কোনো বিভাজন পর্ব চলে না, অর্থাৎ কোষটা তার বিভাজন পর্বে প্রবেশ করবে কি প্রবেশ করবে না সেই অবস্থায় থাকে, সেই জন্য এটাকে রেস্টিং পিরিয়ড বলা হয়ে থাকে। অর্থাৎ এই দশাটা হচ্ছে রেস্টিং অবস্থা। G1 দশা G0 দশার মাধ্যমে কোষ নিজেকে কোষচক্র থেকে কি করে, তাহলে G0 দশাটায় কোষ কি করে, কোষচক্র থেকে নিজেকে সরিয়ে রাখে, অর্থাৎ স্থির অবস্থায় থেকে যায়। সে পরবর্তী কোষে কি প্রবেশ করবে না করবে না সেটা অবস্থায় থেকে যায়, সেই জন্য এটাকে রেস্টিং অবস্থা বলা হয়ে থাকে। এই রেস্টিং অবস্থায় এই দশায় কোষ বেঁচে থাকার জন্য, রেস্টিং অবস্থায় যখন কোষটা থাকে অর্থাৎ G0 দশায় যখন থাকে তখন কোষটাকে তো বেঁচে থাকতে হবে, তখন কোষটা বেঁচে থাকার জন্য কি করে, কোষটা বেঁচে থাকার জন্য ন্যূনতম mRNA ও প্রোটিন, তাহলে G0 দশায় কি হয়, mRNA ও প্রোটিন এই দুটো অংশ হচ্ছে সংশ্লেষিত হয় কোথায়, G0 দশায়। কোশ্চেন করতেই পারে যে G0 দশায় কি হয়, এটা তো রেস্টিং অবস্থা, মানে এই দশায় হচ্ছে কোষ চক্রের কোনো প্রক্রিয়া চলে না, তখন এই কোষটা বেঁচে থাকার জন্য কি করে, মেসেঞ্জার আরএনএ এবং প্রোটিনটা কি করে সংশ্লেষিত করে থাকে। ঠিক আছে, এইবার আমাদের যে স্নায়ু কোষগুলো আছে সেই স্নায়ু কোষগুলো কিন্তু বিভাজিত হয় না, কারণ এখানে হচ্ছে বলা হয় যে সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এই G0 দশায় অবস্থান করে থাকে। স্নায়ু কোষ আছে, যকৃৎ কোষ আছে, তাহলে স্নায়ু কোষ এবং যকৃৎ কোষ সাধারণত G0 দশায় অবস্থান করে থাকে, সেই জন্য এই কোষগুলো সাধারণত বিভাজিত হয় না। তার পরবর্তী অর্থাৎ G2 দশা যেই শেষ হয়ে যাবে, এখান থেকে দেখো আর একটা পিরিয়ড শুরু হচ্ছে, তাহলে G2 থেকে G1 পর্যন্ত, অর্থাৎ G2 এর শেষ এবং G1 এর শুরু, এই যে মধ্যবর্তী পিরিয়ড, এই পিরিয়ডটাকে বলা হয়ে থাকে মাইটোটিক ফেজ। এই দশাতে সাধারণত সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে থাকে। এই দশাতে কি হয়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে থাকে এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের যে বিভাজন ঘটে থাকে তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর একটা সাইটোপ্লাজমকে সাইটোকাইনেসিস বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি বলবো, এই চক্রাকার পর্যায়ে এম দশাটা হচ্ছে সাধারণত খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ড। এই এম দশাটায় সাধারণত নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে এখানে লিখে দিই, এম দশায় এম দশা লিখে দিলাম। এম দশায় কি হয়, এম দশায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে, একে বলা হয়, কি বলা হয়, একটু আগে বললাম, একে বলা হয়ে থাকে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস ঘটে। আর কিসের বিভাজন ঘটে, আর সাইটোপ্লাজমের। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোকাইনেসিস। আর শর্ট কোশ্চেনে দেয় যে নিউক্লিয়াসের, তোমাদের মাধ্যমিকে দেয় নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় এবং সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়ে থাকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এবার নিউক্লিয়াসের যে বিভাজনটা ঘটে, সেই নিউক্লিয়াসের বিভাজন সাধারণত 4টি পর্যায়ের মাধ্যমে ঘটে থাকে।
তাহলে নিউক্লিয়াসের যে বিভাজন হচ্ছে সেই বিভাজনটা 4টি পর্যায়ের মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী 4টি পর্যায় দেওয়া আছে, কিন্তু এটা সাধারণত 5টি পর্যায়। একটা খুবই ক্ষণস্থায়ী পর্যায় আছে, বলছি। একটা হচ্ছে প্রোফেজ, আর একটা হচ্ছে প্রোমেটাফেজ, আর একটা হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ, আর একটা এখানে লিখলাম, আর একটা এখানে লিখলাম 5 নম্বর হচ্ছে টেলোফেজ। তোমাদের এইটা দেওয়া নেই, প্রোমেটাফেজটা দেওয়া নেই, সেই জন্য 4টি পর্যায়ের মাধ্যমে বিভাজিত হয় সেটা দেওয়া আছে। ঠিক আছে, এবার কোষের যে বিভাজন হলো এবং বিভাজিত হওয়ার ফলে তাহলে কোষ চক্রের গুরুত্বটা কি? কোষ চক্রের গুরুত্ব হচ্ছে, তাহলে এবার দেখবো আমরা কোষ চক্রের গুরুত্ব। তাহলে কোষটা বিভাজনের ফলে কি কি হয়, আর যদি বিভাজিত না হতো তাহলে কি কি হতো। তাহলে কোষ চক্রের গুরুত্ব, কোষ চক্র দেখলে তোমরা যে দেখলে স্ট্রাকচার সাধারণত অত্যন্ত সরল বলে মনে হলো? না না, এটা সরল নয়, সাধারণত এটা একটা জটিল প্রক্রিয়া। সাধারণত এটা কি? একটা হচ্ছে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে ইহা একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। ইহা একটি জটিল ও জৈব রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা একটা জটিল এবং জৈব রাসায়নিক প্রক্রিয়া। 1 নম্বর গুরুত্ব পেয়ে গেলাম। আর কি হয়, এখানে কোষ চক্রের বিভিন্ন যে বিন্দুগুলো দেখলাম, অর্থাৎ G0, G1, S এবং G2, এই যে বিন্দুগুলো দেখলাম, এই বিন্দুতে যেই তোমার কোষ চক্রের বিভাজন, ধরো এখানে আমি যেটা দেখলাম ডিএনএটা কি হলো, দ্বিতন্ত্রিক ডবল হয়ে গেল। এটা যদি এখানে হতো বা এটা যদি এখানে হতো, তাহলে কোষ চক্রের বিভাজনটা কি হতো? অনিয়ন্ত্রিত হয়ে যেত। যেই কোষ চক্রের বিভাজন এরকম অনিয়ন্ত্রিত হয়ে যাবে, তখন কি হবে? ম্যালিগন্যান্ট কোষের সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস অবস্থান করবে, ডিএনএ এর পরিমাণটা কোথাও কমে যাবে, কোথাও বেড়ে যাবে, এরকম হবে। তাহলে কি হবে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে, এবং এই অনিয়ন্ত্রিত যেই কোষ বিভাজন ঘটবে তখন হচ্ছে ম্যালিগন্যান্ট কোষের সৃষ্টি করবে, এবং সেখান থেকে এর একটা ক্ষতিকারক দিক হচ্ছে টিউমার কোষের সৃষ্টি করবে। টিউমার কোষ থেকে পরবর্তীকালে ক্যান্সার, অঙ্কোজিনের সৃষ্টি করবে। তাহলে কি হয়, এবং এই দশায় কি হয়, ডিএনএ আরএনএ বিভিন্ন উৎসেচকের সংশ্লেষ এটা পরিবেশের শর্তের উপর নির্ভর করে। 2 নম্বর কি হয়, ডিএনএ আরএনএ এইগুলোর কি হবে, ডিএনএ এবং আরএনএ এইগুলোর সংশ্লেষ এবং বিভিন্ন উৎসেচক পরিবেশ শর্তের উপর নির্ভর করে। তাহলে ইহা সংশ্লেষিত হয় সাধারণত পরিবেশের শর্তের উপর। আর একটা কি বললাম, কোষ বিভাজনটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে টিউমার কোষের সৃষ্টি করে। টিউমার কোষের সৃষ্টি হয়। তাহলে কি হয়? টিউমার কোষের সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের
কোষচক্রের গুরুত্ব জানলাম। এবার আমরা ছবির মাধ্যমে পুরো কোষচক্রটা বা সেল সাইকেলটা আমরা দেখব। এদিকে লিখি আর হচ্ছে এইটুকু হচ্ছে এবার পরপর লিখি। এটা কোথায় দেখছি? ইন্টারফেস দশা। এটা হচ্ছে ইন্টারফেস দশা। তোমাদের মাধ্যমিকে কোশ্চেন দেয় যে কোষচক্রের একটি চিত্র অঙ্কন করে বিভিন্ন দশার সংক্ষিপ্ত বিবরণ দাও। এইভাবে তাহলে আমরা কোষচক্রের ছবিটা আঁকবো। আঁকার পরে দেখো এই অংশটা, এই যে যেটা আমি ভরাট করে দিচ্ছি, এই অংশটাকে বলা হয়ে থাকে, কি বলা হয়? G0 দশা। এটাকে বলা হয় G0 দশা, ঠিক আছে, বা রেস্টিং অবস্থা বলা হয়ে থাকে। তারপর এটাকে বলা হয়ে থাকে, এই অংশটাকে বলা হয় G1 দশা, বা এর আর একটা নাম হচ্ছে গ্যাপ 1 দশা। এই দশায় কি হয়? এটাকে বলা হয়ে থাকে, এটা এই দশাটা খুবই দীর্ঘস্থায়ী হয়। এটা হচ্ছে প্রাথমিক বৃদ্ধি দশা। প্রাথমিক বৃদ্ধি দশা। প্রাথমিক বৃদ্ধি দশা, এই দশাটাকে কি বলা হয়? প্রাথমিক বৃদ্ধি দশা। এই দশায় যে যে জিনিসগুলো ঘটে সেই সেই জিনিসগুলোর মধ্যে কি কি হয়? এখানে সাধারণত তোমার এটিপি, নিউক্লিওটাইড এবং অ্যামাইনো অ্যাসিড, এটিপি, নিউক্লিওটাইড, তারপরে অ্যামাইনো অ্যাসিড, আর কি হয়? তারপরে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। আরএনএ আর প্রোটিন, আরএনএ প্রোটিন এগুলো কি হয়? সংশ্লেষিত হয়, সংশ্লেষ। আর হচ্ছে নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটে। আর হচ্ছে নিউক্লিয়াসের বৃদ্ধি, ঠিক আছে। এইগুলো G1 দশাতে হয়ে থাকে, আর এই দশাটা দীর্ঘস্থায়ী দশা। তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দশা, যেটাকে বলা হয়ে থাকে এস দশা। তাহলে হচ্ছে এস দশাটা খুবই গুরুত্বপূর্ণ দশা। এটা হচ্ছে এস দশা। এই দশাটা খুবই গুরুত্বপূর্ণ। এই দশায় ডিএনএ ডবল হয়ে থাকে, অর্থাৎ ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে। তাহলে এই দশায় কি হয়? ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক, এটা হচ্ছে দ্বিত্বকরণ হয়। তাহলে ডিএনএ এগুলো ডবল হয়ে যায়। তারপরে হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। তারপরে হচ্ছে হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। তারপরে কি হয়? নিউক্লিয়াসের বৃদ্ধি, ক্রোমোজোম সেন্ট্রিওল, তাহলে নিউক্লিয়াসের বৃদ্ধি হয়, নিউক্লিয়াসের বৃদ্ধি হয়। তারপরে ক্রোমোজোম ও সেন্ট্রিওল, তাহলে ক্রোমোজোম এবং সেন্ট্রিওলের কি হয়? প্রতিলিপি গঠন হয়।
প্রতিলিপি গঠন এইগুলো হয়ে থাকে। গেল। তারপরের দশাটাকে বলা হয়ে থাকে Z2 দশা। এটাকে আবার সংশ্লেষ দশা বলা হয়ে থাকে এই S2টাকে, S1 টাকে। আর G2 দশা বা এটাকে বলা হয় গ্যাপ টু দশা। এটাকে গ্যাপ টু দশা বলা হয়। এই দশায় কি হয়? এই দশায় সাধারণত তোমার আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে, যেটা দেখলাম। তাহলে এখানে আরএনএ ও প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে আরএনএ আর প্রোটিন সংশ্লেষিত হলো। এই গেল হচ্ছে ইন্টারফেজ দশা। আর এই দশাটাকে বলা হয়ে থাকে এম দশা বা মাইটোটিক ফেজ দশা। এটাকে বলা হয় এম দশা। এম দশাটা আমরা দেখলাম কতগুলি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ কয়টা? 5টা। একটা হচ্ছে সার্কেলটা এইভাবে যাচ্ছে, এইভাবে ঘুরছে, এদিকে যাবে। তাহলে এটা সাধারণত 5টা প্রক্রিয়া। তাহলে একটা, তাহলে এটাকে বলা হবে প্রোফেজ। এখানে লিখে দিই প্রোফেজ, পি দিয়ে দিলাম, ঠিক আছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। বড় হয়ে গেল ছকটা অবশ্য। তাহলে এটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, ঠিক আছে। অনেকে আবার লিখে দিই, ঘরটা বড় আছে, লিখে দিই। এটা হচ্ছে প্রোফেজ, এটা মেটাফেজ, এটা অ্যানাফেজ, এটা টেলোফেজ। এই আছে 4টে পর্যায় দেওয়া আছে, এখানে 5টা অবশ্য একটা দিনই। এটা আছে এম দশা। এই দশার মাধ্যমে একটা কোষ চক্র সম্পন্ন হয়ে থাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে। আর যদি মনে হয় যে ভিডিওটা সাবস্ক্রাইব করি, তাহলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে। তাহলেই নতুন নতুন ভিডিওগুলো তোমার প্লেলিস্টে আগে পৌঁছে যাবে, ঠিক আছে।